ব্রয়লার প্যারেন্টসও ফালছি, লেয়ার প্যারেন্টসও ফালছি, আবার কালার বিটের প্যারেন্টসও ফালছি। তিনটি বিষয়ের উপর কিন্তু আপনাকে নজর রাখতে হবে। প্রথম কথাটা হলো মুরগির বাচ্চা অথবা মুরগি এটা ভালো মানের হইতে হবে, খাবারটা ভালো মানের হতে হবে। আপনি কোটিপতি হতে চান, অবশ্যই আপনি ব্যবসায়ী যদি হয়ে থাকেন তাহলে হতে পারবেন। প্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি এই মুহূর্তে আছি পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের হতিয়া গ্রামে। মাসুম ভাইয়ের খামারের মধ্যে এই মুহূর্তে আছি। মাসুম ভাই খুব সুন্দর করে মুরগি লালন পালন করেন, শেডটাও খুব সুন্দর, চায়না খাঁচার মধ্যে উনি মুরগিগুলি লালন পালন করেন, যেটার সিস্টেমটা হলো নিপেল। সবটুকু বিষয়ে আপনাদেরকে জানাবো, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখেন, তাহলে আধুনিক খামার সম্বন্ধে আপনারও একটা বাস্তব ধারণা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? জি ভালো। যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিতেন। আমার নাম মাসুম, বাড়ি হইল আহতিয়া গ্রাম, পাকুন্দিয়া উপজেলা, পোস্ট অফিস হলো মুসুয়া। আচ্ছা, এই যে দেখলাম যে খুব সুন্দর মুরগি, আলহামদুলিল্লাহ, এটা পছন্দ হওয়ার মতো মুরগি। এগুলো কোন হ্যাচারির বাচ্চা ছিল? এটা ফিনিক্সের, ফিনিক্স কোম্পানি। এটা এখন বয়স কত সপ্তাহ চলতেছে? 27 সপ্তাহ। 27। 27 সপ্তাহে তো ফুল প্রোডাকশন চলে আসার কথা, এই পর্যন্ত কি চলে আসছে? মোটামুটি কাছাকাছি হয়ে গেছে, 80-র উপরে চলে গেছে আর কি। মানে আরো এক সপ্তাহের ভিতরে আশা করা যায় আর কি ফুল প্রোডাকশন আসবে। তো আপনি মুরগি পালনের সাথে কতদিন যাবত জড়িত আছেন ভাই? আমি তো আগে প্যারেন্টস করতাম, 25 বছর হয়ে গেছে আর কি। প্যারেন্টস কোন প্যারেন্টস? এটা কি আপনি নিজের ব্যক্তিগত না প্যারেন্টস? না, আফতাবের। আফতাবের। এটা কি ব্রয়লারের প্যারেন্টস ছিল না লেয়ারের? ব্রয়লার প্যারেন্টসও ফালছি, লেয়ার প্যারেন্টসও ফালছি, আবার কালার বিটের প্যারেন্টসও ফালছি। ভাই, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞ একজন খামারি বলা চলে। তো পরিশেষে আপনি যে প্যারেন্টটা কি হলো, কিভাবে বাদ দিলেন? ওটা কোম্পানি হয়ে গেছে, দেউলিয়ার মতো হয়ে গেছে আর কি, এই জন্য বাদ দিয়ে দিছি আর কি। আফতাব কোম্পানি মানে প্যারেন্টের ব্যবসাটা দেউলিয়ার মতো হয়ে গেছে, মানে প্যারেন্টস এক্সটেনশন গুলো বন্ধ করে দিছে আর কি। এখন কি তাদের বাচ্চা নাই? আছে কম, নিজস্ব যেগুলো আছে কয়েকটা ফার্ম আছে, এইগুলা একবারে। এই কারণে বন্ধ হওয়াতে মানে আপনারা একেবারেই ব্যক্তিগতভাবে এখন খামার ব্যবস্থাপনাটা শুরু করছেন। এখানে কতগুলি মুরগি আছে আপনার? এখানে 1600। এর পাশাপাশি কি আপনার অন্য কোথাও কোনো মুরগি বা মাছের ব্যবসা? না না, অন্য কোনো বিজনেস নেই? না না। তো আপনার এমনি শিক্ষাগত যোগ্যতা কত? আমি এসএসসি পাস। আমরা তো জানি যে আফতাবের প্যারেন্ট যারা মোটামুটি লালন পালন করে তাদের বেশ অভিজ্ঞ হওয়া লাগে এবং বেশ প্রশিক্ষণের ব্যবস্থা থাকা লাগে। তা আপনার তো মনে হয় যে অভিজ্ঞতাও আছে, তাছাড়া প্রশিক্ষণও নিয়েছিলেন? প্রশিক্ষণ তো কোম্পানিতে মাসিকলি একটা হয়তো ট্রেনিং হইতো, এরকম কিছুদিন পর পরে ট্রেনিং হইতো আর কি। তো প্যারেন্টটা আপনি কতদিন আগে থেকে ছেড়ে দিয়েছেন? ওই তো 3 বছর এরকম। 3 বছর। তো 3 বছরের মধ্যে এখন আপনার যে ব্যক্তিগত এটা কত নাম্বার বেচ চলতেছে? এই প্রথম। এই প্রথম? আর এর আগে কি আপনি মুরগি লালন পালনের সাথে ছিলেন না? না, ওই প্যারেন্টস পালতাম। ও প্যারেন্টসই, মানে এই যে 3 বছর আগে যে প্যারেন্টস আসছেন, 3 বছর পরে আইসা এই ব্যবসা শুরু করছেন, এই মধ্যে তো একটা সময় গ্যাপ। ওই সময় আর কিছু করি নাই। করেন নাই? ও আচ্ছা, টুকটাক মানে এমনি কি কৃষি কাজের সাথে আপনি জড়িত? কৃষি কাজও করি নাই। আপনার পিতামাতা সবাই আছে? আমার বাবা। ও যাক, আলহামদুলিল্লাহ। অসুস্থ দেখতেছি। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার এক ছেলে এক মেয়ে। পথ চলাটা শুরু হয়েছিল প্যারেন্টের সাথে, এটা কত সালে? এটা 2001 সালে। 2001 সালে? 2001 সালে সম্ভবত মে মাসের দিকে প্রথম আরম্ভ করি। তখন তো এই এলাকার ভিত্তিক তেমন একটা মুরগি টুরগি ছিল না, আমরাই প্রথম শুরু করছি, পরে আস্তে 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 হয়েছে আর কি। আপনাদের প্যারেন্টটা তো মূলত কিশোরগঞ্জের ভিতরেই কিন্তু ছিল, কিশোরগঞ্জ হ্যাঁ। ডিস্ট্রিক্টের বাইরে কিন্তু তারা দেয় নাই কোথাও না? না, এক্সটেনশন গুলো দেয় না। এমনি পরবর্তীতে ওনারা বিভিন্ন বিভাগে, যেমন সিলেটে করছে, বগুড়া করছে, বিভিন্ন জায়গায় করছে আর কি। এখন মনে হয় খুব বেশি সংখ্যক প্যারেন্ট না না, এই কোম্পানি কন্ট্রোল শেডে 2-1টা শেড হয়তো। আচ্ছা, এটা এই যে মুরগিগুলির খাবার কোনটা খাওয়াচ্ছেন? এটা রুচি খাবার। রুচি। এমনি ফিডটা কি আপনারা বাকিতে কিনেন না নগদে কিনেন? বাকিতে কিনি। বাকিতে কিনেন। বাকি কয় টাকা ধরে প্রতি ব্যাগ? ওইটা তো 2800 টাকা। এমনি খাবারের মানটা কেমন আছে? মোটামুটি যতটুকু জানি যে রুচির ফিটের মান মোটামুটি ভালো। আচ্ছা, আপনি একেবারে সবকিছু নতুন থেকে শুরু করছেন। আপনার ঘরটাও খুব সুন্দর, মাশাআল্লাহ, নতুন অ্যাঙ্গেল দিয়ে তৈরি। আপনার ঘরটা দেখলাম ঘুরে ঘুরে। আপনি এই ঘরটা করতে কেমন টাকা খরচ হয়েছে? 5.5-6 এরকম। মুরগি পালন করা যাবে হলো 1600। তো ঘরের ভিতরে পেস তো অনেক, খুব সুন্দর জায়গা, মানে ঘুরে ফিরে কাজ করার মতো, আরামে এসে কাজ করার মতো একটা পরিবেশ কিন্তু আপনার এখানে আছে।
আর এখানে যদি আপনি সাদা মুরগি যদি সাদা পালন মুরগি। করেন তাহলে তো মনে হয় না 2000 পালন এরকমই করবেন। এরকমই করা যাবে, হুম? এরকমই করা এই বেশি করা যাবে। মুরগি কি এই 4টা করে দিচ্ছেন হ্যাঁ 4টা করে। প্রতি কূপে? হ্যাঁ এগুলি আপনি কত পিসের বাচ্চা নেওয়া ছিল ভাই? ওটা 80 টাকা এখন আপনি যে প্রতিদিন কেমন টাকা খরচ হইতেছে পার ডে? পার ডে তো প্রায় 11,000-এর মতো। আর এমনি ডিম বিক্রি করে আপনি কত পাচ্ছেন? ডিম তো এখন সস্তা ডিম, আচ্ছা, এমন 8,000 টাকা। তাহলে যদি আপনার 11,000 টাকা প্রতিদিন খরচ হয়, আপনি বিক্রি করে পাচ্ছেন মোটরটা 8,000 টাকা। মোটরটা হ্যাঁ হ্যাঁ। তাহলে এই দিক দিয়ে মোটামুটি 3,000 টাকা এই নতুন মুরগি থেকেও ফুল প্রোডাকশনের পরে তো দাম দাম নাই, লস হচ্ছে। লস হচ্ছে। যে প্রিয় খামারিবৃন্দ, আপনারা অনেক সময় বলে থাকেন যে আমরা শুধু খালি সফলতার গল্প শোনাই আর কত টাকা লাভ হইলো লাভের গল্প শোনাই। এই যে ভাই কিন্তু বললো যে ওনার 1600 পিস মুরগি আছে, একেবারেই সব কিছু নতুন দিয়ে উনি করেছেন। তো ওনার প্রতিদিন খরচ আছে 11,000 টাকা, আর উনি কিন্তু ডিম বিক্রি করে পাচ্ছেন হলো 8,000 টাকা। প্রতিদিন যদি 3,000 টাকা লস হয়, মাসে কিন্তু ওনার কিন্তু 90,000 টাকা লস হচ্ছে। হয়তো বা আরও 1 মাস বা 1.5 মাস এরকম সময় একটু লস হবে। তো বা 1-1.5 মাসের ভিতরে আপনি কি আশাবাদী, কি আশা করতেছেন? এটা তো হলো বাংলাদেশের কালচারালি যদি বাজার উঠে তো হয়তো একটা আশা করা যায় আর কি, ভালো কিছু যে হবে। আপনার তো ধারণাটা কি বাজার ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে? তা তো অবশ্যই, যদি বাইরেতে ডিম না আসে তো তো। আচ্ছা, আমাদের দেশের খামারিরা মোটামুটি যে এই যে বাহির থেকে মানে ইন্ডিয়া থেকে বা অন্য অন্য কোনো কান্ট্রি থেকে যে ডিম আসলে আমদানির ব্যাপারটা বিষয়ে- এরকম না, একটা ডিমে তো প্রায় যদি ভালো মানের ফিট খাওয়ানো যায় 8 টাকার উপরে খরচ আছে। আচ্ছা, তো আমরা বাংলাদেশি যারা আছি, যখন ডিমের দাম বাইরে জায়গা তখন মনে হয় যে এই সব হয়ে গেছে, কিন্তু এখন যে লস হইতেছে এখন কিন্তু বাংলাদেশের মানুষের আর কোনো মাথা ব্যথা নাই। যদি মাথা ব্যথা থাকতো তো এই ডিমগুলো যদি 10 টাকার মধ্যেও থাকতো তো কিন্তু কোনো খামারেরই লস হইতো না। তো এই যে যদি এখন দেখা গেছে যে একটু দাম বাড়ছে, কিন্তু এই যে লস দিচ্ছে, লসের গচ্চাটা কিন্তু কেউ দেখে না, দেখা গেছে শুধু লাভের। এক বছরে যদি 3 মাস লাভ হয় তো এই মনে হয় মানুষ মনে করে যে অনেক কিছু হয়ে গেছে। অরিজিনালি এরকম কিছু না, মানুষের এটা ভুল ধারণা। প্রিয় খামারিবৃন্দ এবং দর্শকবৃন্দ, এবং এর ভিতর থেকে যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি থেকে থাকেন তাহলে ভাইয়ের কথাটা অবশ্যই শুনেছেন এবং অনুধাবন করতে পারছেন যে ভাই কি বলতে চাইছে। আর মাঝে মধ্যে আমিও আমার ভিডিওর মধ্যে অনেক সময় বলে থাকি যে কখনো কখনো 13 টাকার উপরে ডিমের বাজার চলে যায়, আবার কখনো কখনো আপনার 60 টাকা বা 8 টাকার নিচে চলে আসে। তো এই যে একটা বৈষম্য, যাতে এই বৈষম্যটা না হয়, মাঝামাঝি একটা স্থানে যেন খামারিরা ন্যায্য একটা মূল্য ডিমের পায় এবং মুরগির পায়, এই ধরনের একটা নীতিমালা আপনারা প্রণয়ন করতে পারেন, যেটা আপনাদের জন্য বা আমাদের দেশের খামারিদের জন্য অনেক ভালো হবে আশা করছি আর কি। তো এই বিষয়টা আপনারা অবশ্যই নজরে রাখবেন যে কীভাবে এই দেশের প্রান্তিক খামারিগুলিকে আপনি টিকানো যায়। কারণ হলো এমনিতেই প্রান্তিক খামারিদের হাতে কিন্তু ব্যবসাগুলি নাই, ব্যবসাগুলি চলে গেছে অনেক বড়দের হাতে, সিপির হাতে চলে গেছে, প্রোটিন হাউসের হাতে চলে গেছে, ডায়মন্ডের হাতে চলে গেছে, কাজীর হাতে চলে গেছে, নারিশের হাতে চলে গেছে। এখন সাধারণ খামারিদের হাতে আর কিছু নাই। তো এই দেশের প্রান্তিক খামারিগুলিকে টিকায় রাখতে হলে সরকারি উদ্যোগের অবশ্যই দরকার। তো প্রিয় দায়িত্বশীলবৃন্দ, আপনারা যারা আমাদের প্রতিবেদনটি দেখবেন বা নজরে পড়েছে, তারা অবশ্যই এই ব্যাপারে একটা কঠোর নজরদারি করে এই দেশের খামারিদেরকে, যারা ডিম উৎপাদন করে থাকে এবং মাংস উৎপাদন করে থাকে, তাদেরকে অবশ্যই একটা নীতিমালার ভিতরে আনবেন এবং সঠিক একটা নির্ধারিত ডিমের এবং মাংসের একটা ডিমের দাম নির্ধারণ করে দিবেন। তাহলেই একজন খামারি স্বাচ্ছন্দ্যভাবে তার পরিবার পরিজন ফ্যামিলি নিয়ে সে সঠিকভাবে চলাফেরা করতে পারবে এবং সফলতা অর্জন করতে পারবে এবং দেশকে সমৃদ্ধশালী করতে পারবে, যেই কারণে আমাদেরকে অন্যের উপর নির্ভরশীল হতে হবে না। আর যদি আমাদের এই প্রান্তিক খামারিগুলো যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই দেশের বড় কোম্পানিগুলি যে আমাদের চাহিদা পূরণ করতে পারবে বিষয়টি এরকম না। তখন হয়তোবা আমাদের অন্যের উপর নির্ভরশীল হইতে হবে, হয়তোবা পার্শ্ববর্তী দেশ ভারত অথবা পাকিস্তান, নেপাল, ভুটান এই সমস্ত দেশ থেকে এই মাংস এবং ডিমগুলি আমদানি করতে হবে। তাহলে যাতে আমাদের এই জিনিসগুলি আমদানি না করতে হয়, হৃদ্রতার সহিত আমাদের এই দেশের প্রান্তিক খামারের দিকে একটু তাকাবেন ইনশাআল্লাহ। তো ভাই, এটাই আশাবাদী আর কি, যে হয়তো বা আপনি ডিমের দাম একটু বাড়তে পারে আর কি। তো আপনি এই যে ঘরটা যে আপনি করলেন, যে 5 থেকে 5.5 লক্ষ টাকা আপনার খরচ হয়েছে, আপনার এই 1600 মুরগির পিছনে টোটাল স্থাপনা এবং ফুল প্রোডাকশন পর্যন্ত যাইতে আপনার কেমন টাকা খরচ হবে বলে মনে করেন আপনি? ও 20-22 লক্ষ টাকা। মানে ফুল প্রোডাকশন পর্যন্ত এই 1600 মুরগি। আমরা যে জিনিসটা দেখে থাকি যে অনেক জায়গার মধ্যে এখনও যে আগের মডেলের যে খাঁচাগুলি, এই খাঁচাগুলি এখনও আছে, আর আপনি চায়না যে খাঁচাগুলি সেটি ব্যবহার করছেন। আসলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি মনে করেন আপনি? আসলে তো এরকম, আমি তো নতুন করছি, আমি তো এগুলো আগে অতটা বুঝি না, কারণ প্যারেন্টস তো বলছে ওপেন হাউসে
পালছি, আমাদের ব্যবস্থাপনা অন্যরকম ছিল। জি প্যারেন্টস তো প্যারেন্টসই, আর এটা তো আসলে ওই আগের খাঁচাগুলোই ভালো 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 কারণ মনে হলো হয়। তিনটা মুরগি থাকে এখানে, চাপাচাপি হয় না। আর এখানে তো 4টা মুরগি, জায়গাও কম। এবারে আমার মনে হয় আগের খাঁচাগুলোই ভালো। ভালো। হ্যাঁ। আচ্ছা, এই যে চায়না খাঁচাগুলি যে আপনি নিছেন, এই খাঁচাগুলি প্রকৃতপক্ষে চায়না থেকে ইনপুট করে না না না, আমাদের দেশে তৈরি বাংলাদেশের করা? কাছে এটা তো ইয়াতে বিএসআরএম এর তার, এটার মধ্যে একটা গ্যালভানিজের একটা প্রলেপ দেয়, এইটুকুই, আর কিছু না। আর কিছু না। তো এমনি মোটামুটি যা আমি যতটুকু জানি যে এখানে নিপেলে কি সুবিধাটা পাচ্ছেন? আপনি কি নিপেলে আগে কখনো মুরগি পালন করছেন? আমরা তো প্যারেন্টস ফেলছি, নিপেলেই ফেলছি। নিপিলতে তো ইয়াগুলা আগের যে পাইপ গুলাতে পানি দেওয়া আমার মনে হয় ভালো, মুরগি স্বাচ্ছন্দ্য বোধে খাইতে পারে। আর এন তো পানি খায়, তো আমার মনে হয় ওই পানিটা খাওয়া মুরগি স্বাচ্ছন্দ্য বোধ করবো বেশি। আচ্ছা, প্রিয় খামারিবৃন্দ, আপনারা যারা খোলা পাইপের মধ্যে পানি খাওয়ান তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে খোলা পাইপের পানি এবং নিপেলের পানির মধ্যে যে ডিস্টেন্সটা কি। পানিটাতে আবার এই যে মুরগি যে মাঝে মধ্যে বমি করে, এই পানিটার মধ্যে একটার পানি আরেকটা খাইতে পারে না। আর ওই পানিটার মানে একটার পানি আরেকটা খাইতে পারে, যে অনেক সময় রোগ রয়েছে দেখা গেছে এইটার মানে দ্রুত ছড়ায় যায়। ছড়ায় যায়। নিপেলের ব্যাপারটা এরকম না। এরকম না। আচ্ছা, এদিক দিয়ে একটা সুবিধা আছে। আবার যে পরিষ্কার করার ব্যাপার, এটা ধরেন 8 দিন পরে একদিন ওয়াশ দিয়ে দিলেন, পরিষ্কার হয়ে গেল। এটা তো নিপেলগুলি যদি মাঝে মধ্যে কখনো বন্ধ হয়ে যায়, পানি না আসে, তখন আপনারা কি করেন? এটা তো খুইলা ওয়াশ করলে হয়, আবার যদি আপনার নতুন মনে করেন যে নতুন দিয়ে দিলেন, হয়ে গেল, চলে। তো প্রিয় খামারিবৃন্দ, নিপেলে যে যে সুবিধাগুলি, এই সুবিধাগুলি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। আর খোলা পাইপে যে অসুবিধা, এই অসুবিধাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। খোলা পাইপের মধ্যে মূলত একটা মুরগি যে পানিটা খাইলো, এই ব্যবহারিক পানিটা অনেকগুলি মুরগি একসাথে এটা পায়। আরেকটা ব্যাপার হলো মুরগির শরীরের যে ময়লা এবং ঘরের যে ময়লা, এগুলোও কিন্তু পানির মধ্যে পড়ে। খাবারের কিছু অংশ কিন্তু এখানে পড়ে। আর যাদের খামারের মধ্যে পাখি ঢুকে, এই সমস্ত পাখির পায়খানা এবং পাখিও কিন্তু এখানে পানি খায়। আর যাদের ঘরের মধ্যে ইঁদুর প্রবেশ করে, তা ইঁদুর কিন্তু এই খোলা পাইপগুলোর মধ্যে কিন্তু অবাধে বিচরণ করে। আর নিপেলের বেলায় কিন্তু টোটালি একটি ব্যতিক্রম, এই ধরনের কোনো সমস্যা হয় না। তো আপনারা নিপেল দিয়ে অবশ্যই মুরগি পালন করতে পারেন। আমি নিপেল দিয়ে মুরগি পালন করে থাকি। আপনারা জানেন যে আমি পুলেট এবং লেয়ার ব্যবসাও আমার আছে, 7000 মুরগি প্রোডাকশনে আছে। আর এই মুহূর্তে আমার শেডের মধ্যে আপনার পুলেট মুরগি আছে, 3000 মুরগি আছে, নারিশ কোম্পানির সাদা পুলেট, এবং লালও কিছু পুলেট আছে। যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। তো আমার যে পুলেট মুরগিগুলি, এইগুলো কিন্তু অটো ড্রিঙ্কার থেকে পানি খায়। আর যে প্রোডাকশনের মুরগিগুলি আছে, এইগুলি আপনার নিপেল থেকে পানি খায়। তো আলহামদুলিল্লাহ এই দিকটা থেকে আমি অনেক ভালো আছি। আর যারা আপনারা খোলা পাইপ থেকে পানি খাওয়াচ্ছেন, তাদের যে সমস্যাগুলি হইতে পারে, সেগুলো হলো সালমোনেলা হইতে পারে, অ্যান্টারাইটিস হইতে পারে, টক্সিন হইতে পারে, ফাউল কলেরা হইতে পারে, এরপরে আপনার মনে করেন না এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু হইতে পারে। এই ধরনের সমস্যাগুলি হতে পারে। যদি আপনার খামারে যদি নিপেল সিস্টেমটা থাকে, তাহলে এই ধরনের সমস্যাগুলি হওয়ার প্রবণতাটা খুব কম থাকে। তো এই বিষয়গুলি আপনারা কিন্তু নজরে রাখবেন। আর অনেক খামারি সফল হয়েছেন, অনেক খামারি ব্যর্থ হয়েছেন। যারা ব্যর্থ হয়েছেন তারা অবশ্যই সমালোচনা এবং মন্তব্য করে থাকেন যে আমি খামার ব্যবস্থাপনায় আসার পরে সর্বশান্ত হয়ে গেছি, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এইটা কিন্তু আসলে সকলের জন্য প্রযোজ্য না। যদি সবাই যদি একসাথে শেষ হয়ে যেত, তাইলে কিন্তু এই দেশে পোলট্রি শিল্প কিন্তু টিকে থাকতো না। এখন আপনি আসছেন, আপনি নষ্ট হয়ে গেছেন, তার একটা ব্যর্থতা আপনার উপরে কিন্তু আছে। সেটা হলো আপনার অভিজ্ঞতা ছিল না। তো নতুন করে যারা পোলট্রি খামারে আসতে চাচ্ছেন অথবা খামার ব্যবস্থাপনায় আছেন, তারা যতটুকু অভিজ্ঞতা নিয়ে আসেন, তারা আরও অভিজ্ঞতা বাড়াবেন। প্রাণী সম্পদ থেকে একটু প্রশিক্ষণের ব্যবস্থা নেবেন, যুব উন্নয়ন থেকে একটু প্রশিক্ষণের ব্যবস্থা নেবেন, অথবা আপনার পাশাপাশি যদি কোনো অভিজ্ঞ খামারি থাকে, তার কাছ থেকে একটু প্রশিক্ষণ নিতে পারেন। সকল কিছু সমন্বয়ে আপনি ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ। তখনই আপনার জীবনে সফলতা আসবে। আর সফলতা হওয়ার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, যদি মুরগির ব্যবসা আপনি করে থাকেন, মুরগির খামার আপনি করে থাকেন, তাহলে 3টি বিষয়ের উপর কিন্তু আপনাকে নজর রাখতে হবে। প্রথম কথাটা হলো মুরগির বাচ্চা অথবা মুরগি এটা ভালো মানের হইতে হবে, খাবারটা ভালো মানের হতে হবে, এবং ভালো মানের পরিচর্যা হতে হবে। এই 3টার ভিতর যদি কোনোটা একটু যদি কমতি থাকে, তাহলে আপনি ভালো ব্যবস্থাপনা যদি না পান, তাহলে আপনি কিন্তু ভালো করতে পারবেন না, আপনি সফল হইতে পারবেন না। এই জন্য সকল কিছু জানার পরে আপনি করে থাকবেন। আরেকটা ব্যাপার হলো, আমরা সব কিছুই দেখা যায় অনেক সময় বাকিতে করে থাকি, ফিড কিনি বাকিতে, ওষুধ কিনি বাকিতে, যেই কারণে আমরা লসের সম্মুখীন আমাদেরকে বেশি সময় হইতে হয়। এই জন্য আমরা চেষ্টা করব সকল কিছু যদি নগদের ভিতর থেকে আমরা করতে পারি, তাহলে আমরা 10টা দোকান যাচাই করে যে কোনো একটা দোকান থেকে নগদ টাকায় কম রেটে কিনবো। আর যখন আমরা বিক্রি করব ডিম অথবা মাংস, তখন 10টা ব্যবসায়ীর সাথে আমরা পরামর্শ করব, যেখানে 2 টাকা রেট বেশি পাবো তখন আমি তার কাছে বিক্রি করে দেব। নগদ ব্যবসার মজাটাই ভাই আলাদা।
আপনি কোটিপতি হতে চান, অবশ্যই আপনি ব্যবসায়ী যদি হয়ে থাকেন তাহলে হতে পারবেন। আর যদি ব্যবসায়ী না হন, চাকরি করে আপনি কখনোই কোটিপতি হতে পারবেন না। এটা আমি বাস্তব আপনাকে বলে দিলাম আর কি। কেন বলে দিলাম জানেন? আপনি কোটিপতি তখনই হতে পারবেন যখন আপনি অভিজ্ঞ কোনো ব্যবসায়ী হন, তখন আপনি কোটিপতি হতে পারবেন, আর নতুবা আপনাকে নিঃস্ব হতে হবে। তাই দীর্ঘ একটা সময় নিয়ে আপনাদের এখানে আসলাম, অনেকক্ষণ কথাবার্তা বললাম যে যদি কোনো খামারি আবার নতুন করে আসে, আপনি কি মনে করেন যে ক্ষুদ্র থেকে শুরু করবে না বড় করে শুরু করবে, তার কি ধরনের এক্সপিরিয়েন্স লাগবে বলে আপনি মনে করেন? না, ক্ষুদ্র থেকেই আরম্ভ করতে হবে, কারণ সে অভিজ্ঞতা আস্তে আস্তে শিখা হয়। আপনার যদি সমস্যা না পড়েন তো কিন্তু শিখতে পারবেন না। আচ্ছা, আপনি সফলতা হয়ে গেলেন, আপনি মনে করেন 1000 মুরগি পাললেন, বিশাল লাভ করছেন, আপনার মুরগি কোনো সময় আপনি কিছুই শিখতে পারলেন। আপনার যত সমস্যা হবে ততই শিখতে পারবো। এই জন্যই আস্তে আস্তে কম করে আস্তে আস্তে শুরু করলে পরে সামনে আস্তে শিখে গেল, আচ্ছা আস্তে করলো। আচ্ছা, এই যে আপনি নতুন করে খামার করলেন, আপনার পূর্ব অভিজ্ঞতা আছে, এখন আপনার দেখা মতে বা আমাদের জানা মতো যে অনেক খামারি বিন্দু আছেন যে নতুন করে শেড তৈরি করেন কিন্তু খুব দ্রুতই তারা ঝরে যায়, এই ঝরে যাওয়ার কারণটা কি আপনি মনে করেন? থাকতে হবে অপেক্ষা, আসলে ধৈর্য না থাকলে কোনো কিছু টিকা যায় না। আপনার একটা মুরগি লাভ লস তো ব্যবসার দুইটাই অংশ। যারা বুঝে তো আমরা এই যে আমি অনেক দিন হয়েছে, প্রায় 25 বছর হয়ে গেছে ব্যবসার সাথে আসি, টিকে আসি, তো চলতেছি ভালোই। এখন আমি তো মনে করি যে যারা ঝরে যায় তারা কোন কোয়ালিটির লোকগুলি ঝরে যায়, কোন কোয়ালিটির খামারি? এদের কোনো স্থিরতা নাই। এরা মনে করতেছে এইটা না, আরেকটা করলে হয়তো এই এর চেয়ে ভালো করবো, দেখা গেছে এইটা আমি তো 6 মাস গেছে, এইটাও ঠিকতেছে না। এদের কালচারালি এরকম হয়ে যায় আর কি, এইটা না এইটা না এইটা করতেছে কোনোটাতেই মানে তার কোনো ইয়া নাই। তো প্রিয় খামারিবৃন্দ, আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন এবং যারা বিদেশে আছেন, প্রবাসে আসছেন, অনেকেই ভাবতেছেন যে দেশে যে আমি একটা কিছু করব, যে আমি কি করব, খামার করব না অন্য কিছু করব। আপনি যে কোনোটাই আপনি করতে পারেন, কোনো ব্যবসাকেই কিন্তু ছোট করে দেখার মতো কোনো অবকাশ নাই। তবে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অভিজ্ঞতা নিতে হবে, আর অভিজ্ঞতা নিয়ে যখন আপনার কাজটা শুরু করবেন তখন অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন। মাসুম ভাইয়ের জন্য আমরা দোয়া করব, মাসুম ভাইয়ের খামারের জন্য আমরা দোয়া করব এবং আপনাদের জন্য দোয়া রইল। মাসুম ভাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই ইতি টানবো। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।